গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় 11 দলীয় ঐক্যের সমাবেশ। জামাত সুশৃঙ্খল দল হলেও গণতন্ত্রে বিশ্বাসী নয় মন্তব্য মির্জা ফখরুলের। টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে ছাগল উদ্ধারে গিয়ে বাবা ছেলে সহ নিহত 4। অক্সিজেন স্বল্পতা কিংবা গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু ধারণা পুলিশের। ছাগলকে উদ্ধার করতে যায়, বাচ্চা পড়ে যায়, বাচ্চা উঠতে পারে না, পরে বাচ্চাকে উদ্ধার করে বাচ্চার নামা যায় সে কথা নামে গ্যাস খেয়ে তারা মৃত্যুবরণ করে। চাঁপাইনবাবগঞ্জে ফের 20 জনকে পুশিনের চেষ্টা। সীমান্তে বাংলাদেশের কাঁটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন বিশ্লেষকরা। রংপুর লালমনিরহাটে তিস্তাপাড়ে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 5 দফা দাবি। মানিকগঞ্জে 2 মাসে 15 খুন, উদ্বেগ আতঙ্কে সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি আমি ওমরিনা। কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসাবার জন্য বিপ্লব হয়নি, শক্তি সাহস নিয়ে মাথা তুলে দাঁড়াবার জন্য আগামীর বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন জামাত আমির শফিকুর রহমান। খুলনায় 11 দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। জামাত সুশৃঙ্খল রাজনৈতিক দল হলেও গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মুন্সিগঞ্জে মোল্লারচর সেতু নির্মাণে সম্ভাব্য এলাকা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে 3 শহীদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দল হিসেবে জামাত সুশৃঙ্খল, তবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানান মন্ত্রী। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। চলতি বছরের আগস্টে ঢাকা পাবনা রুটে সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, সেতু ও রেল যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, আগামী মাসে রেলওয়েতে নতুন কোচ যুক্ত হলেই নতুন 2টি লাইন চালু হবে। শুরুতে পাবনা, এরপর ঢাকা, খুলনা। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন হতে চলেছে বলেও জানান যোগাযোগ মন্ত্রী। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা 2টি লাইন চালু করছি। একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। তো আমি খুলনার মানুষ, আমি মনে করেছি পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি, কারণ সাপারিংটাও তাদের বেশি। একটি মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশেও আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে। টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত গর্তে নেমে প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই গর্ত থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ময়না তদন্ত ছাড়াই মরদেহ সৎকারের আবেদন করেছেন স্বজনরা। বাড়ির পাশেই পরিত্যক্ত গর্ত, কিন্তু কে জানতো এটি হবে মরণ ফাঁদ। হয়েছে তাই, একসাথে প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই গ্রাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ছাগল সেই গর্তে পড়ে যায়।
উদ্ধারের জন্য প্রথমে গর্তে নামে শিশু নেইমার রং। সাড়া শব্দ না মেলায় ছেলেকে বাঁচাতে যান বাবা বাবুল, তারও সাড়া মেলেনি। পরে একে একে গর্তে নামেন রতন নরকেক ও গাব্রিয়েল নকরেক, তাদেরও একই পরিণতি। বাচ্চাটাকে উদ্ধার করার জন্য গেল, যাওয়ার পরে আর খোঁজ নাই। খুবই দুঃখজনক, মর্মান্তিক একবারে দুর্ঘটনা এটা। এরপর স্থানীয়রা চেষ্টা করেন উদ্ধারের, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে একে একে উদ্ধার হয় 4 জনের মরদেহ মিলেছে ছাগলেরও। হয়তো টাকা পয়সা কিছু হিমশিম এর জন্য এলো বেড়া টেড়া দিতে পারে নাই, মানে টয়লেট ঠিক মতো মেরামত করে নাই। রিং বসানো হয়েছিল মুখে, রিং বসাইয়া তারপর ওই পুরান টিনটে ঢাইকা রাখছিল। কিছু বুঝতে পারতেছে না, আমাকে কে দিবে, কে চালাবে সব কিছু। বাবা তো চলে গেছে, বাবা ছাড়া তো আমাদের কেউ নাই। ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, গর্তে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বল্পতার কারণে মারা গেছে সবাই। নামার পরে সেই 4 জনকে করতে পারে না। পরে ফায়ার সার্ভিস যায়, এই 4 জনের মৃতদেহ উদ্ধার করে। তারপরে আমরা দেখতে পাই সেখানে, পরে আমরা জানতে পারি যে তারা সেখানে পরে গ্যাস ক্রিয়ায় তারা মৃত্যুবরণ করে। ওরা আমরা লাশের সুরতার প্রতি প্রস্তুত করি, আমাদের লাশের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা ওকে দিই। একই গ্রামের 4 জনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। নিহতরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সীমান্তে বিএসএফের পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 20 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, শুক্রবার রাতের আধারে চৌকা সীমান্ত এলাকায় নারী শিশুসহ 20 জনকে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। তবে তা প্রতিহত করেছে বিজিবি, সবাইকে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে বিভিন্ন সীমান্তেও পুশিংয়ের চেষ্টা চালিয়েছে বিএসএফ। সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থানে আছে বিজিবি, জোরদার আছে টহল। সীমান্ত দিয়ে পুশিংয়ের ঘটনা বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে, যে কারণে বিজিবির সঙ্গে দিনরাত টহলে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বিএসএফের অবৈধ পুশিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত, বিজিবির সঙ্গে টহলে স্থানীয়রা পালাক্রমে পাহারা দিচ্ছেন বিভিন্ন এলাকা। উদ্দেশ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং ঠেকানো। স্থানীয়রা জানায়, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত এলাকায় বাড়ছে অপরিচিত মানুষের আনাগোনা। সন্দেহজন ব্যক্তিদের দেখলেই পাঠানো হচ্ছে বিজিবির কাছে। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে নিজ উদ্যোগে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এত বড় বর্ডার, বিজিবির দ্বারাই তো সবকিছু পাহারা দেওয়া সম্ভব না। সে কারণে বাংলাদেশের জনগণ সহ বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে বর্ডার। যদি বিজিবি 2 জন থাকে তো আমরা এলাকাবাসী আছি 4 জন 5 জন করে থাকা হয় বিজিবির সাথে, তো রাজ্যকে পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তবাসীরা বলছেন, অন্য সময় সীমান্তে আলো জ্বালিয়ে রাখা হলেও পুশিংয়ের সময় বন্ধ করে দেয় বিএসএফ। এজন্য এখন আলো বন্ধ হলেই প্রতিবাদ জানাচ্ছেন তারা। ঐক্যতা একটা তৈরি হয়েছে মানুষের ভিতরে, মানুষ সবাই চাইছে যে এখন যে কোনোভাবে বিজিবিকে সহযোগিতা করতে হবে এবং এই সংকটটা মোকাবেলা করতে হবে। অবৈধ পুশিং করাকে আমরা বাধাগ্রস্ত করব, আমরা কখনই এটা হতে দেব না। সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের অংশগ্রহণ ইতিবাচক হিসাবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। বলছেন, সাধারণের এই সহযোগিতা মনোবল বাড়াচ্ছে বিজিবি সদস্যদের। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে, অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। ভারতের সঙ্গে বাংলাদেশের 4427 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী রাশেদুজ্জামান, যাব তার কাছে। রাশেদ, জানাবেন সীমান্তের আজকের পরিস্থিতি সবশেষ কি? এর মধ্যে কি আর নতুন করে পুশিংয়ের কোনো চেষ্টা হয়েছে কিনা জানাবেন। গতকালকে যে খালপাড়া সীমান্তে 4 জন পুশিং হয়েছে এবং এর আগে বেশ গেল 6 জুন সেটি তেঁতুলবাড়িয়া সীমান্তে 6 জনকে পুশিং করা হয়েছিল। তারপর থেকে নতুন করে পুশিংয়ের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে সীমান্ত এলাকায় যেটি আমরা দেখছি যে একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে যারা শূন্য রেখায় কাজ করতে যাচ্ছেন, যারা এই এলাকার এই গ্রামবাসী রয়েছেন, তারা শূন্য রেখায় কাজ করতে গিয়ে তারা কিন্তু একটু ভীত সন্ত্রস্ত বা
ভীতির মধ্য দিয়ে তারা যাচ্ছেন। অন্যদিকে বিজিবির ওপারে আমরা যেটি দেখছি যে সকাল থেকে যেটি দেখছি যে বিএসএফ এর কড়া পাহারা সেখানে দেখছি, এবং গেট পার হয়ে বিএসএফ এর যে টহল সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। অর্থাৎ গতকালকে যে 4 জন পুশিন হয়েছে তারপর থেকেই বিএসএফ তাদের সীমানায় অর্থাৎ কাঁটাতারের ওপারে তারা তাদের টহল জোরদার করেছে, কিন্তু এপারে তারা যে শূন্য রেখার মধ্যে তারা এখন পর্যন্ত আসেনি। অন্যদিকে বিজিবি আমরা সকাল থেকে যেটি দেখেছি বিভিন্ন স্থানে তাদের টহল টিম কাজ করছে, তারা কড়া নজরদারিতে রয়েছে, এবং রাত জেগে যারা গ্রামবাসী রয়েছে গ্রামবাসীরাও তাদেরকে সহযোগিতা করছেন। তারা বলছেন পুশিনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে তারা সজাগ রয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় যেটি আমি যে সীমান্তটি রয়েছে সেই সীমান্তে কিন্তু এখনই যদি এখন বিকেল 5:30 বাজে, এরই মধ্যে কিন্তু যে লাইটগুলো আছে সীমান্তের সেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বিএসএফ। অথচ রাতের বেলায় যখন গভীর রাতে তারা যখন পুশিং করেন তখন এই লাইটগুলোই বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করে দেওয়ার পর যখন তারা বাংলাদেশি ভূখণ্ডে তাদেরকে ঠেলে দেওয়ার পর তারা আবার সেই আলোটি তারা চালু করে দেয়। এভাবে কিন্তু তারা পুশিং করছেন। আর এই জায়গাটি তারা বেছে নিয়েছেন কারণ চারিদিকে 2-3 কিলোমিটার ব্যাপী ঝোপ ঝাড়, তারপরে যে পাটের যেটি আবাদ সেটিও কিন্তু বড় বড় ফসল। অর্থাৎ বিজিবির সক্ষমতা নেই রাতে বা দিনের বেলা খুব সহজে ওপার থেকে যদি কাউকে ঠেলে দেয় তাদেরকে দেখার সুযোগ নেই। এই কারণে সেই সুযোগটি বিএসএফ নিচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যেটি দেখেছি যে সড়কটি রয়েছে অর্থাৎ কাঁটাতারের ওপারে যে সড়কটি রয়েছে বিএসএফ যেখানে টহল দেয়, বিএসএফ এর বড় বড় কয়েকটি গাড়ি বেশ কিছুক্ষণ পর পর সেখান দিয়ে যাচ্ছে। তাদের টহলও 5-6 মিনিট পর পর তাদের যে বিএসএফ সদস্যরা তারাও টহল কার্য পরিচালনা করছেন। তো বলা যায় যে সীমান্তে বিজিবি এবং বিএসএফ উভয়ই কিন্তু কড়া নজরদারির মধ্যে রেখেছে। একদিকে বিএসএফ সুযোগ খুঁজে পুশিং করার, অন্যদিকে বিজিবি গ্রামবাসী নিয়ে সেটি প্রতিরোধ করার চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে এই চোর পুলিশ খেলামতো অবস্থা সীমান্তে এখন চলছে, এবং কি হয় বা একটা আতঙ্ক বিরাজ করছে যে কখন হয়তো পুশিনের ঘটনা আবারও ঘটে। এই ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে সীমান্তের সাধারণ মানুষ এই অবস্থায় যাচ্ছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাশিদুজ্জামান। মেহেরপুর থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান। এদিকে ভারতের ক্রমাগত পুশিন আর মিয়ানমারের নানামুখী সন্ত্রাসী তৎপরতার মাঝে প্রথমবারের মতো সীমান্তে বেড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সময় উপযোগী বলছেন সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন 2 প্রতিবেশীর চোখ রাঙানির শক্ত জবাব হবে বেড়া নির্মাণ। সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে বাংলাদেশের 3 পাশে ভারত, এক অংশে মিয়ানমার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ইস্যুতে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। তবে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই সীমান্ত উত্তেজনার পারদ যেন নামছেই না। প্রতিদিনই চলছে পুশিনের চেষ্টা, অন্যদিকে মিয়ানমার লিপ্ত মাদক আর মানব পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সব মিলিয়ে সীমান্তে 2 প্রতিবেশীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। প্রতিবেশীদের এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সাথে নিজেদের 93% সীমান্ত কাঁটাতারে সুরক্ষিত করেছে ভারত। তবে স্বাধীনতার 55 বছরেও নিজেদের সীমানায় বাংলাদেশ কোনো কাঁটাতারের বেড়া দেয়নি। সমস্ত মানুষ মিলিয়ে আমরা আর তাই সীমান্ত সুরক্ষায় সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মায়ানমারের সাথে করাটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা জানি মায়ানমার থেকে বাংলাদেশে একদিকে রিফিউজি আসছে, আরেকদিকে ড্রাগস আসছে, ইলিগাল আর্মস আসছে, এবং ওই দিক থেকে আমাদের সীমানায় এসে তারা মাইন পুঁতে যাচ্ছে আরাকান আর্মি। তো সেটা প্রতিরক্ষার জন্য যদি সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, এটাকে ওয়েলকাম জানাতে হবে অবশ্যই। তবে সীমান্ত নিরাপত্তায় কাঁটাতারের বেড়াকেই একমাত্র সমাধান মনে করেন না এই কূটনীতিক বিশ্লেষক। শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করে এই যে সমস্যাগুলো যেগুলোর কথা আমরা আলোচনা করছি, এই সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান সম্ভব হবে না। এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে আমাদের। সীমান্তে দুর্গম অঞ্চলের সুরক্ষায় বিজিবির শক্ত অবস্থান এবং প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলেও মত দেন তারা। যদি না আমি ঘোষণা দিলাম, একটু আইওয়াশ করলাম,
কিছু কাঁটাতারের বেড়া তৈরি করলাম, অন্যদিকে ভারত কেন কাঁটাতারের বেড়া এভাবে করছে এটা নিয়ে যে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যদি হয় তাহলে সেটা হবে দুঃখজনক। স্মাগলিংয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, নাফ নদী ব্যবহার করা হয়। তো পাহাড়ি অঞ্চলে আমরা কাঁটাতারের বেড়া যদি নির্মাণ করতে পারি তাহলে কিন্তু এটা কমে আসবে, এবং কাঁটাতারের বেড়া নির্মাণের আগে সেই সীমান্ত বরাবর সড়ক তৈরি করা হয়। সড়ক তৈরি করা হলে সেই সড়কে বিজিবির মুভমেন্ট কিন্তু স্মুথ হবে। মিয়ানমার সীমান্তে কত কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ হবে এবং ভারত সীমান্তের কোন কোন অংশকে স্পর্শকাতর ধরা হচ্ছে, সরকারকে এসব বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মহাপরিকল্পনা বাস্তবায়নের এক দফা দাবিতে তিস্তাপাড়ের কয়েক কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত হলো মানববন্ধন। লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাহমুদ রাফিনের রিপোর্ট। ব্যানার ফেস্টুন হাতে তিস্তাপাড়ের কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন। রংপুর নগরী, গঙ্গাচড়া ও কাউনিয়ায় একযোগে অনুষ্ঠিত হয় কর্মসূচি। দাবি একটি, আর প্রতিশ্রুতি নয়, দ্রুত শুরু হোক তিস্তা মহাপরিকল্পনার কাজ। পার্শ্ববর্তী একটা দেশ এই তিস্তা নদীর পানিকে ব্যবহার করে আমাদেরকে পঙ্গু করে ছাড়ছে। লাইভে যোগ দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, ভোট নিয়েছে, সরকার গঠন করেছে, কিন্তু তিস্তা চুক্তিও বাস্তবায়ন হয় নাই। তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সাও তিস্তার পাড়ের মানুষ পায়নি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে চলে কর্মসূচি। এতে একাত্মতা জানান জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও। উত্তর এবং দক্ষিণবঙ্গের বৈষম্য দূর করতে হবে এবং তিস্তা পাড়ের মানুষের দুঃখ লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, কার্যকর করতে হবে। তিস্তা পাড়ের জনগণের জন্য আপনি অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সঠিক পরিকল্পনা নিন। আর বৈষম্যর চোখ দেখতে চাই না, আর আমরা বৈষম্যতে সামিল হতে চাই না, আর আমরা ধোকায় পড়তে চাই না। শুধু রংপুর নয়, একই দাবিতে নীলফামারী ও লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙন নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। কমিটির মধ্যে কাজ সীমাবদ্ধ নয়, কবে নাগাদ কাজ শুরু হবে আমরা চাই আগামী মন্ত্রী পরিষদে এক সভায় সিদ্ধান্ত নিয়ে যাতে করে 1 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করা হয়, এই দেশবাসী জানতে চায়। আমরা মনে করি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সরকার করতে গেলে সরকারের পাশে আমরা বিরোধী দল এবং তিস্তা অঞ্চলের কোটি কোটি মানুষ সরকারের সাপোর্টে দাঁড়িয়ে যাবে। এটা অন্য যে কোনো কনস্পিরেসি, যে কোনো প্রেশারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দ্রুত প্রকল্প অনুমোদন ও বাজেট বরাদ্দ না এলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। একসময়ের শান্তিপ্রিয় মানিকগঞ্জ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের জেলায়। মাত্র 15 দিনের ব্যবধানে মানিকগঞ্জে ঘটেছে 6টির বেশি হত্যাকাণ্ড, আর গেল 2 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 15 জন। বিভিন্ন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে 31টি। এর মধ্যে আছে আলোচিত হত্যাকাণ্ড ও গণপিটুনিতে নিহতের ঘটনাও। জেলা জুড়ে একের পর এক হত্যা, সহিংসতা আর মরদেহ উদ্ধারে জনমনে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। এ কান্না এক সন্তান হারা মায়ের, এই কান্না স্বজন হারাদের। স্বজনরা জানান, সারাদিন নিখোঁজের পর 16 এপ্রিল রাত 10টার দিকে সন্ধান মেলে ছোট্ট শিশু আতিকার নিথর দেহ। এ সময় কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সদর উপজেলার বনপাড়িল গ্রামের চারপাশ। ছোট্ট শিশুর হাত পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। গেল 30 মে মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে মা ও শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে গলা টিপে হত্যার অভিযোগ ওঠে।
অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 8 মে সিঙ্গাইরে চুরির অভিযোগে রাজীব নামে এক যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একদিন পরেই হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে খুন হন মা। মানিকগঞ্জ জেলা পুলিশের তথ্য বলছে 22 মে থেকে 8 জুন 18 দিনে জেলায় 6টির বেশি হত্যা ও সহিংসতার ঘটনা ঘটেছে। আর গেল 2 মাসে ঘটেছে 15টি হত্যাকাণ্ড। একই সময়ে বিভিন্ন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে 31টি। ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 17টি। ধর্ষণ, খুন মানে সব বিষয়গুলো মিলিয়েই আমাদের নারীদের বাইরে বের হওয়াটা যেন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আজকাল। ইদানিং মাদক এবং শিশু গ্যাংয়ের যে দৌরাত্ম্য এগুলো অনেক বেড়ে গিয়েছে। এইরকম পরিস্থিতি কখনোই দেখিনি আমরা। এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা হইতেছে, যেটা মাইনে নেওয়ার মতো না। অভিযোগ শহর থেকে গ্রাম সবখানে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধ। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা সচেতন নাগরিকদের। সেমিনার, সিম্পোজিয়াম, সভা এই অনুষ্ঠান যদি করা যায় এবং ছাত্রছাত্রী অভিভাবকদের সম্মিলিত সভা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় অচিরেই মানিকগঞ্জ থেকে এই সমস্ত অবিচারগুলো, অনাচারগুলো দূরীভূত করা সম্ভব। কিশোর গ্যাংটা ঠেকাতে হলে প্রথমে বলছি সামাজিক প্রতিরোধ করতে হবে। এটা প্রত্যেকটা গার্জিয়ানের এখানে সচেতন হতে হবে। একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে অপরাধী। আপনাদেরকে এতটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি, উদ্বেগের কিছু নাই। যে ধরনের অপরাধগুলো হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি আগে এগুলোকে প্রতিরোধ করার জন্য। প্রতিরোধ যদি আমরা না করতে পারি, পরবর্তীতে তারা যেন আইনের আওতায় আসে, আমরা এইটা নিয়ে আমরা যথেষ্ট সজাগ আছি এবং সচেষ্ট আছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি মানিকগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার 10 মাস পর ফের শপথে পুনর্বহাল। নরসিংদীর রায়পুরা সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়াকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে এলাকা জুড়ে। তার পুনর্বহালের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। জনরোষে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে না পেরে উপজেলা পরিষদের বরাদ্দ পাওয়া কক্ষে বসে অফিস করছেন অধ্যক্ষ। 2005 সালে অধ্যক্ষ হিসেবে নরসিংদী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে যোগ দেন নূর হোসেন সাখাওয়াত মিয়া। এরপর থেকে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এরপর তদন্ত নামে শিক্ষা মন্ত্রণালয়, মেলে প্রাথমিক সত্যতাও। 2025 সালের 13 ফেব্রুয়ারি করা হয় সাময়িকভাবে বহিষ্কার, কিন্তু একই বছরের 4 ডিসেম্বর স্বপদে পুনর্বহাল করা হয় নূর সাখাওয়াত হোসেন মিয়াকে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়রা। অনেক দুর্নীতিতে অভিযুক্ত প্রাপ্ত, ওনাকে আমরা এখানে চাই না। ওনার মতো একজন দুর্নীতিবাজ লোক আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজে আইসা আমরা এলাকার মান সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, ওনার মতো একজন দোষী লোক যাতে এখানে না আসতে পারে এবং সেজন্য প্রত্যাহার হয়। নূর সাখাওয়াত হোসেন স্যারের বিরুদ্ধে যে অভিযোগটি আছে, এই অভিযোগটি পুনঃ তদন্ত করা হোক এবং ওনাকে প্রকৃত যে কারণগুলো উদ্ঘাটন করে এর সঠিক বিচার হোক। যদিও অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের দাবি সবই উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগগুলি তো সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়ে মন্ত্রণালয় থেকে সমস্ত কাগজপত্র সেটা দিয়ে শপথে বহাল করছে। এ তো মূলত চাঁদার জন্য তারা এটা করছে, এটা তো অন্য কোনো কিছু না। এখন আমি এগুলো বিষয়ে কথা বলতে পারছি না, যেহেতু এমপি সাহেব নিষেধ করছে। এই যখন পরিস্থিতি, তখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। এখন উনি বিভিন্ন সময় যেগুলো জরুরি কাগজপত্র আছে, মাননীয় এমপি মহোদয় বলেছেন যেন উপজেলায় এসে তিনি কাগজপত্রগুলো দেখেন আর কি। তো এটা যেহেতু স্থানীয়ভাবে যেন কোনোভাবেই পরিস্থিতি উত্তাপ না হয়, একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে যেতে পারে, একটা ক্যাজুয়ালিটি ঘটলে তো সেটি আবার ভিন্ন বিষয়ে দেখা যাবে। যে আর পাশাপাশি আমরা এখানকার যে স্থানীয় পরিস্থিতি আছে এই বিষয়ে আমরা মানসিক অবহিত করেছি। না দিলে উনি তো এনিহা ওনাকে যেতে হবে, পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসন হেল্প ওনাকে যেতে হবে, গেলে এলাকা জনগণ আবার খেপবে। তো এই ক্লাস থেকে ওভারকাম করার জন্য ওনার মাত্র আছে মনে 8-9 মাস, সমস্ত 9 মাসে 10 মাস আছে ওনার চাকরি নেন। তো এটা করে আবার দেখা বেঁধে দেখা, বুঝছেন? কারণ নাহলে তো ওনার পেনশন পাচ্ছে না, সে পেনশন পাবো না করে। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফেরাতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের ধাপজল রোড এলাকায় অভিযান চালানো হয়। আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে 15টি স্ট্যাম্প, 8টি স্বাক্ষরিত চেক, 3টি পরিচয়পত্র, 4টি মূল সার্টিফিকেট ও 5টি স্মার্টফোন উদ্ধার করা হয়। চক্রটির অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে। ভারতে পাচারকালে 31 পিস স্বর্ণের বারসহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে যশোর নড়াইল মহাসড়কের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, 3টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরা কারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য 7,13,45,000 টাকা। ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাবে কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। স্থবিরতা নেমে এসেছে বন্দর কেন্দ্রিক অর্থনীতিতে। আব্দুল্লাহ আল মাহমুদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এক সময় প্রতিদিন কোটি টাকার পণ্য রপ্তানিতে সরব থাকত আখাউড়া স্থলবন্দর। তবে ভারতের আমদানি নিষেধাজ্ঞায় কমেছে রপ্তানি, স্থবির বন্দর কেন্দ্রিক বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা, কমেছে কর্মসংস্থানও। 1994 সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে চলছে বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি হয়। তবে গত বছরের মে মাসে গার্মেন্টস, প্লাস্টিক, মেলামাইন, কাঠের ফার্নিচার ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কয়েকটি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা দাবি করেন বন্দরের রপ্তানি আয়ের বড় অংশই আসত এসব পণ্য থেকে। এখানে প্রচুর ব্যবসা ছিল, আমদানি ও রপ্তানি ছিল বেশি। এখন বর্তমান যে প্রেক্ষাপটে আমরা একদম অবসর, কোনো কাজ নাই। অসংখ্য ড্রাইভার তারা রাস্তায় বসে গেছে, আমাদের ব্যবসায়ীরাও একবারে বেকারত্বের মধ্যে আছে। ব্যবসায়ী নেতাদের আশা, দুই দেশের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আবারও গতি ফিরবে রপ্তানি বাণিজ্যে। যেই সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, সেটি খুলে দেয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, তাইলে আমাদের ব্যবসা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমাদের বন্দরটি প্রাণবন্ত হয়ে উঠবে। সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। যদি এই বন্দরে বিধিনিষেধগুলি না থাকে, তাহলে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, সেই সঙ্গে ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি। আশা করি ব্যবসার পরিমাণ বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে আলোচনা চলছে এবং খুব দ্রুতই হচ্ছে এটা সমাধান হবে, এই ধরনের একটা আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। বর্তমানে পাথর, সিমেন্ট, হিমায়িত মাছ, আটা, ময়দা ও শুটকি রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় চা দিবস। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে পায়রা উড়িয়ে চা দিবসের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় চা শিল্পের সংকট ও উত্তরণের উপায় সম্পর্কে নানা মতামত তুলে ধরেন বক্তারা। সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান বাগান মালিকরা। এ সময় রপ্তানি বাড়াতে চায়ের গুণগত মানের উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণের দাবিও জানান তারা। ষষ্ঠবারের মতো উদযাপিত এই দিবসে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় চা সংশ্লিষ্টদের। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। মাঠে ঘাটে সবখানে আড্ডা আর আলোচনার কেন্দ্রে ফুটবল উন্মাদনার খবর জানতে আমরা যাব ময়মনসিংহে। ফুটবল প্রেমীদের সাথে নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, জানাবেন তাদের সাথে কি অবস্থা ছিল ফুটবল নিয়ে, তারা কি ভাবছে? ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 এই বাংলাদেশ থেকে
হাজার হাজার মাইল দূরে কিন্তু হচ্ছে, কিন্তু এই যে খেলা নিয়ে বাংলাদেশে যে আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা এটা কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দলের যে সাপোর্টার আছে তাদের মধ্যে বাক যুদ্ধ দেখতে পাচ্ছি আমরা, আনন্দ উচ্ছ্বাস সবকিছু নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমরা একটু জানতে চাইবো যে যারা বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা সহ বিভিন্ন দলের যারা সাপোর্টার আছে তাদের কাছে একটু জানতে চাইবো, আপনি আসলে দেখছি যে ব্রাজিলের সাপোর্টার, নিশ্চয়ই আপনি ব্রাজিল কি প্রত্যাশা করছেন এবার কি ব্রাজিল আসলে কাপ নিতে পারবে কিনা? কারণ এর আগে আর্জেন্টিনা তাদের যে প্রতিপক্ষ তারা বিশ্বকাপ নিয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, এবার কি হতে পারে? ধন্যবাদ। আসলে ব্রাজিল তো অবশ্যই সাপোর্ট করি, 5 তারকা বিশিষ্ট দল একটা। হ্যাঁ, 2002 সালের পরে যদিও এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ তারা নিতে পারে নাই, তবে আমরা খুবই আগ্রহের সাথে আমরা এবারে বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করেছি। আমরা আশা করব ব্রাজিল এবারের বিশ্বকাপ নিবে এবং খুব বড় ব্যবধানে তারা জয়লাভ করবে। এবং বিশেষ করে হচ্ছে প্রতিপক্ষ দল আর্জেন্টিনার সাপোর্টারদেরকে বলতে চাই, তারা একমাত্র কিন্তু তাদের একজন মুরব্বী লিওনেল মেসি, তাকে ছাড়া কিন্তু এই আর্জেন্টিনা দলটা কিন্তু একদম অচল বললেই চলে। তারা কিন্তু আর্জেন্টিনা দলের একমাত্র সমর্থক, সাপোর্ট করে শুধু মেসির জন্যই। এই মেসি যখন থাকবে না তখন এই আর্জেন্টিনাও থাকবে না এবং পাশাপাশি সেই সাপোর্টারও থাকবে না। মেসিকে নিয়ে যে আর্জেন্টিনার যে দলের যে শক্ত অবস্থানে আছে, আমরা একটু জানতে যাবো এখন আর্জেন্টিনার কাছে যে এবার তারা যেহেতু গতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবার কি তাদের মেসির উপরে কি নির্ভর করে থাকতে হয় কিনা, নাকি এবার হাতছাড়া হবে কিনা, একটু জানতে চাই আর্জেন্টিনা সাপোর্টারের কাছে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা কখনোই মুখে বলি না ব্রাজিলের মতো ঢোল পিটাই না, খালি কলসি বাজে বেশি। আমরা সবসময় আমরা চাই আমাদের টিম ফাইনাল খেলুক অথবা সেমিফাইনাল আমরা হারিস, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা ভালো খেলতে চাই। আর তারা ছোট ছোট প্রতিবন্ধী টিমের সাথে খেলে আর জিতেই বলে কি তারা ফাইনাল খেলে ফেলছে। তারা নাকি বাড়িতে, ভাই আপনারা রেডি থাকেন, সেমিফাইনাল আগে বাড়িতে চলে যাবেন কলসি নিয়ে। এবার 7 আপ, এবার 8 আপ দিয়ে 8 আপ নতুন। আসলে এইবার যেসব মানে বাক যুদ্ধ চলছে মাঠের খেলাই বলে দিবে যে আসলে তার বাস্তবতা কি। আমরা একটু জানতে চাইবো এই পাশে যে ব্রাজিলের যারা সাপোর্টার আছে তাদের কাছে আমরা একটু যাবো। যেমন ব্রাজিল এবার খুবই প্রত্যাশা করছে, যেহেতু গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছিল। আমি একজন তরুণ সাপোর্টারের কাছে জানতে যাচ্ছি, আপনার কি বয়স কত হয়েছে? আপনি কি শিশু এখনো? না, আমি শিশু না। আপনারা কি শিশু, মানে যে তরুণ ক্রিকেটার যারা আছে তাদের উপর, ফুটবলার তাদের উপর কি নির্ভর করে আছেন কিনা আপনারা? হ্যাঁ, আমাদের বস নেইমার, সে একজন ভালো প্লেয়ার, ঠিক আছে? তাদের মতো আফনা, ঠিক আছে? আমরা সবসময় আমাদের নেইমার ছাড়া আমরা খেলা জিতি, ঠিক আছে? তালি তালি তালি, আমরা নেইমার ছাড়া আমরা খেলা জিতি। আজকে 3টা 3 মিস বলে দিছি। এবার আপনি কি প্রত্যাশা করছেন ব্রাজিল? আমি প্রত্যাশা করি এইবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিবে এবং তাদের যে মিশন, হেক্সা মিশন, এটা কমপ্লিট করবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের অর্জনের চাইতে গর্জন বেশি। তারা দেখা গেছে এক মেসি নির্ভর আর্জেন্টিনা দল। যদি মেসি না থাকে আর্জেন্টিনার সমর্থন আমি মনে করি 50% নেমে আসবে। তো তারা হচ্ছে মেসি নির্ভর একটা টিম, যদি মেসি না থাকে তাহলে তাদেরকে কল্পনা করা যায় না। তো আমরা মনে করি এইবার ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করবে এবং তারা হাতে বিশ্বাসী, হাত দিয়ে গোল দিয়ে দেয়, হাতের বিশ্বকাপ তাদের। এই যে ফুটবল তারকাদের নির্ভর করেই কিন্তু এক একটা দল কতটা মজবুত সেটা আসলে বোঝা যায়। কারণ এক একজন তারকা এক একটা, যেমন ভবনের যেরকম পিলার যেরকম একটা ভবনকে ধরে রাখে, সেরকম এক একটা তারকা এক একটা ফুটবল টিমকে এগিয়ে নিয়ে যায়। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো যে আপনারা কি শুধু তারকা নির্ভর কিনা, নাকি অন্য যারা আছে তাদের উপরে কি নির্ভরতা সামনে বাড়বে কিনা? শুনেন, এখন বড় বিষয়টা হচ্ছে আজকে ব্রাজিলের খেলা হয়েছে সকালে, র্যাঙ্কিংয়ে হচ্ছে 83 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, 85 নাম্বার। কিন্তু এই 83 নাম্বার র্যাঙ্কিং এর সাথে ব্রাজিলের খেলা হয়েছে, এটা যদি বাংলাদেশের সাথে খেলাটা হতো তাহলে এই বাংলাদেশ জিততো। কারণ ব্রাজিলের সাথে, কারণ ব্রাজিল এখানে 85 বা 83 নাম্বার র্যাঙ্কিং এর যে খেলাটা খেলছে, এই জায়গার মধ্যে আসলে যে আমাদের বাংলাদেশ, তারাও যদি যে কোনো জায়গায় খেলে ব্রাজিলের থেকে ভালো করবে। আমি এই খেলা আমার ভালো লাগে না। কেন ভালো লাগে নাই? আসলে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা আসলে একটু ফাউল টাইপের। আর একটা কথা হচ্ছে যে 7 আপ, আমি যদি আমার প্রতিপক্ষকে বলতে চাই, এই পাশে কিন্তু 7 জন বসে আছে যারা ব্রাজিলের, তারা কিন্তু মিল করে 7 জন বসে আছে ওই 7 আপ, ঠিক আছে? আমাদের ব্রাজিলের শরীর থেকে কেন 7 আপটা যায় না, সেটাই হচ্ছে আমার ব্রাজিল দলের কাছে আমার প্রশ্ন। 7 আপ আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি বলবেন এই বিষয়ে?
ওরা 7 জন মিল করে বসে রয়েছে, তার মানে অবশ্যই খেলার মাঠের কথা যদি বলেন, খেলার মাঠে যদি কথা বলি, তারা 24 বছরে ফাইনাল খেলতে পারে নাই, আরো 24 বছরে ফাইনাল খেলে দেখাক কি সেমিফাইনাল যে 60টা খাইছে, সেমিফাইনাল পর্যন্ত এ পর্যন্ত যা দেখাক। আমরা হচ্ছে মেসি নির্ভর দল না, আমরা একটা আর্জেন্টিনা, আমরা একটা টিম হিসেবে খেলি এখন। এক সময় মেসি নির্ভর দল ছিল, এক আফানা এখন, ঠিক এটা একটা সময় সব সময় আসলে সব তারকা একটা দলে দীর্ঘ সময় খেলবে না। এর আগে আমরা দেখেছি আরো অনেক ফুটবলার ছিল যাদেরকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আবার তাদেরকে নিয়ে কিন্তু দেখা যায় ফুটবলকে ভালোবাসে সেই সব কিছু তারকা দিয়ে। আমরা একটু জানতে চাই আরেকজনের কাছে যে আপনারা আসলে নতুন নতুন তারকা এরকম সৃষ্টি হবে সেরকম আপনি যে দলের সাপোর্টার, আপনি কতটুকু আশা করেন বা সামনে এখন কি দেখছেন মেসির পরবর্তীতে কারা কেমন আসতে পারে? ধন্যবাদ আপনাকে। সেটা তো সময় বলে দিবে, মেসির পরিবর্তে সময় বলে দিবে কি খেলবে না কি ভালো খেলবে। আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ম্যাকলিস্টার আছে, লাউতারো মার্টিনেজ আছে, আলভারেজ আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সময় বলে দিবে কি ভালো খেলবে। আরেকটু জানতে চাই আমি, আর কোন প্লেয়ারের উপরে আপনারা নির্ভর করেন? আমরা মেসির পরে আমাদের অনেক তারকা আছে, যেমন আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নতুন তারকা নিকো পাজ, সিমিওনে আছে, অনেক অনেক প্লেয়ার আছে। মেসি ছাড়াও আমরা জিততে পারবো, কিন্তু মেসি লাস্ট সময় এই জন্য মেসি খেলছে দলের সাথে আস, মেসি এটাই শেষ বিশ্বকাপ, তারপর আমরা মেসি ছাড়াও নির্ভর করে আমরা ম্যাচ জিততে পারবো। আমরা আগের বার আপনি যে এবারও নিব, যে এই জায়গায় আরেকটা স্টার লোডিং হইতেছে। আর আরেকটা কথা, এই দুই ধরনের মানুষের সাথে তর্ক করতে নেই, এক হলো হিজড়া আর এক হলো ব্রাজিল সাপোর্টার। দুই ধরনের মানুষের আসলে বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, যে আনন্দ উচ্ছ্বাস তাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেই ফুটবল তারকাদেরকে নিয়ে এবং নিজের সমর্থন করে যে দল, সেই দলকে নিয়ে সবাই গর্ব আনন্দ করে, কিন্তু সেই আনন্দ উচ্ছ্বাস আবেগ সেটা যেন বিবেক বর্জিত আবেগ না হয়। কেননা অনেকেই দেখা যায় যে এই আবেগতাড়িত হয়ে অনেক সময় যেমন ময়মনসিংহে একজন ফুটবলের যেই প্রিয় দলের যে ফ্ল্যাগ সেটা উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। এই জন্য সবাই সাবধানতার সাথে বিবেক রেখেই আবেগ নিয়ে সাপোর্ট করুক, খেলা চলুক খুব সুন্দরভাবে। এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ সাদিক। আমরা ফুটবল উন্মাদনার খবর জানছিলাম ময়মনসিংহ থেকে, জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এই ছিল স্টার বাংলায়। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে ফারিহা সাজরিনের কাছে। ইনান, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি ফারিহা সাজরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে ঢুকছে ইয়াবা, পাচারে জড়িয়ে পড়ছেন নাফ নদীর জেলেরা। 2 বছরে জব্দ 300 কোটি টাকার মাদক। 15 লাখেরও বেশি শরণার্থীর ভার বইছে বাংলাদেশ। নানা উদ্যোগেও আলোর মুখ দেখছে না রোহিঙ্গা প্রত্যাবাসন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জেলেরা জড়িয়ে পড়ছে মাদক পাচারে। 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে দেশে ঢুকছে ইয়াবা। বৈরী আবহাওয়া ও গভীর সমুদ্রপথ ব্যবহার করছে পাচারকারীরা। গেল 2 বছরে 300 কোটি টাকার ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্টগার্ড। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। নাফ নদী, এপারে বাংলাদেশের টেকনাফ আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর। এ পথ ধরেই দেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান, যা টেকনাফ থেকে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। গেল কয়েক মাস ধরে এ পথে টহল জোরদার করেছে কোস্টগার্ড। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় প্রতিদিনই বড় অভিযান পরিচালনা করছে বাহিনীটি, যার কারণে আটকে যাচ্ছে ইয়াবার বড় বড় চালান, গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারিরা। পাচারকারীরা কৌশল পাল্টেছেন, প্রলোভন দেখিয়ে জেলেদের ব্যবহার করছেন ইয়াবা কারবারিরা। লোভে পড়ে এসব মাদক পাচারে জড়িয়ে পড়ছেন জেলেরাও। জানালেন মাত্র 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে দেশে ঢুকছেন তারা। আর কোম্পানির মাল আর বাংলাদেশের মধ্যে আনি দেয়। আরেকবার গেছিলাম
ধরে একবার মা দুবার গেছি, দুবার মা ধরে খাইছি। কম বেশি জেলার সবাই আনে। কোস্টগার্ড বলছে গেল 2 বছরে প্রায় 52 লাখ পিস ইয়াবা, প্রায় 1 কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম, 5 কেজি ক্রিস্টাল মেথ সহ নানান ধরনের মাদক জব্দ করেছেন তারা। আটক করা হয়েছে প্রায় 250 জনকে। কিছু অসাধু চক্র এবং ব্যবসায়ী বিশেষ করে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার উপকূল এবং আশেপাশের চরাঞ্চল ব্যবহার করে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক দেশে পাচারের চেষ্টা করে থাকে। বৈরী আবহাওয়া, রাত ও গভীর সমুদ্র সীমা ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। যেহেতু এখানে আপনার যখন তখন সমুদ্র উত্তাল হতে পারে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সো এই সকল মোকাবেলার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আধুনিক প্রযুক্তির সহায়তা আমাদেরকে নিতে হয়। বাংলাদেশ কোস্টগার্ড কৌশলগত পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে। নদী ও সাগর পথে মাদক পাচারের বিরুদ্ধে সতর্ক অবস্থানে বাংলাদেশ কোস্টগার্ড। নিবিড় সাহা, স্টার নিউজ, টেকনাফ, কক্সবাজার। মিয়ানমারের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক মহলের চাপ, নানা সংস্থার উদ্যোগেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। 9 বছর ধরে 15 লাখের বেশি শরণার্থী ভার বইছে বাংলাদেশ। প্রতিনিয়ত রোহিঙ্গা বাড়লেও কমেছে দাতা সংস্থার সহায়তা, চাপ বেড়েছে স্থানীয় জনগোষ্ঠীর উপর। মুহিবুল্লাহ মুহিবের তথ্য ও সাদেক হোসাইন খোকার ছবি নিয়ে প্রতিবেদন। 2017 সালের আগস্ট স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। মিয়ানমারের সহিংস হামলার শিকার শরণার্থীদের মানবিক বিবেচনায় আশ্রয় দেয় তৎকালীন সরকার। পরের বছর 15 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা ঠিক করা হলেও কেটে গেছে দীর্ঘ সময়। আন্তর্জাতিক বহুমাত্রিক উদ্যোগের পরও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। উল্টো পূর্ববর্তীদের সূত্র ধরে নতুন নতুন রোহিঙ্গা ঢুকছে দেশে। দেখভালে প্রতিনিয়ত খরচ বাড়লেও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির বদলে উল্টো কমেছে। বছর পর্যন্ত খেলা দেনে পারি রে আর কেমন নিরাপত্তা কি ওরা আর এখানে দেশত ফেরত যাবার ইয়ান চাই। 10 লক্ষ রোহিঙ্গা থেকে এখন বেড়ে 15-16 লক্ষ রোহিঙ্গা বর্তমানে এখানে টেকনাফে বসবাস করছে। এভাবে যদি চলতে থাকে বছরের পর বছর, তাহলে রোহিঙ্গার বোঝা আরও বাড়বে। চরম অর্থ সংকটের কথা স্বীকার করে শরণার্থী কমিশনার বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্যে কাজ করছে সরকার। রাখাইন অঞ্চলে যে যুদ্ধ পরিস্থিতি, সেটি প্রত্যাবাসন অনুকূল নয়। সেজন্য আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে। আর প্রত্যাবাসনের এই ব্যর্থতা আন্তর্জাতিক মহলের উপর চাপাচ্ছেন এই রোহিঙ্গা নেতা। আজাফুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ যদি যে দূর গড়াবরে দুজিয়ে কোলাবোরেট করিয়ার করতে বলি রোহিঙ্গা এতদিনে দেশ যাইতই। অর্থ সংকট আর প্রত্যাবাসনের দীর্ঘসূত্রতায় ক্যাম্প সংশ্লিষ্ট এলাকায় বাড়ছে অপরাধ, যা অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকি তৈরি করছে। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়ন এবং দ্রুত প্রত্যাবাসন শুরুর জন্য কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই বলেও মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে যুক্ত হলো 4টি অত্যাধুনিক শিপ টু শোর বা এসটিএস ক্রেন। এর ফলে কমে আসে কন্টেইনার হ্যান্ডেলিং সময়, গতি বাড়বে বন্দরে, এমন আশাবাদ টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা অপারেটর RSGTর। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটি 2024 সালের জুনে চালু হলেও এতদিন ছিল না কোনো এসটিএস ক্রেন। এবার চীন থেকে আনা এই ক্রেন দিয়ে একসঙ্গে 2টি কন্টেইনার নামানো যাবে। এতে কমে আসবে অপারেশন টাইম, যা বন্দরের গতি বাড়াবে। অন্যদিকে ক্রেনগুলো বিদ্যুৎ চালিত হওয়ায় কার্বন নিঃসরণ কমে আসবে প্রায় শূন্যের কোঠায়। এই ক্রেনটা ওই জায়গাতেও কাজ করতে পারবে, এই জায়গাতে কাজ করতে পারবে, এই জায়গাতেও কাজ করতে পারবে, যেগুলো কারণ ক্রেনগুলো চলে হচ্ছে রেলের উপর। তো সেই ক্ষেত্রে আমরা দুটো ভেসেল সবসময় একসঙ্গে কাজ করতে পারবো, তার সঙ্গে সঙ্গে একটা বার্জ অপারেশনও করতে পারবো। তো 3টা ভেসেল সিমultaneously আমরা কাজ করবে, কোনো অসুবিধা হবে না। অত্যাধুনিক এই ক্রেনগুলো কাজ শুরু করায় আশাবাদী হচ্ছেন শিপিং এজেন্টরাও। তাদের মতে কমে আসবে টার্ন অ্যারাউন্ড টাইম।
যারা জাহাজ মালিক আছেন এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য অত্যন্ত সুখকর, এবং এখানে সময় এবং খরচ দুটোই অনেক সেভ হবে। পাশাপাশি এই ধরনের নতুন যত যন্ত্রপাতি এবং যত আমাদের সক্ষমতা বাড়বে, চট্টগ্রাম বন্দর তত বেশি, এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে তত বেশি আমরা ভূমিকা রাখতে পারবো। বার্ষিক প্রায় 4.5 লাখ একক কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা থাকলেও 2025 সালে পিসিটি কন্টেনার হ্যান্ডলিং করে মাত্র 1,54,564 একক। তবে এই বছরের প্রথম 5 মাসেই টার্মিনালটি কন্টেনার হ্যান্ডলিং করে 1,46,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় রোপণ করা হলো সাগরলতার চারা। দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে, ভাঙনরত পয়েন্টে এসব চারা ও বীজ রোপণ করা হয়। উত্তরা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে চলে এই কার্যক্রম। এতে যোগ দেয় এক ঝাঁক হকি খেলোয়াড়। আয়োজকরা বলেন, বিশ্বের দীর্ঘতম সৈকত বলা হলেও এখানে অতিরিক্ত মানুষের চাপ। পরিবেশ নিয়ে সাবধান না হয় প্রতিনিয়ত সাগরের গর্ভে চলছে সৈকত, যা প্রতিরোধ করবে সাগরলতা। সি বিচটা এটা হচ্ছে রক্ষা করার জন্য, কারণ সমুদ্র ডে বাই ডে কক্সবাজার জেলার দিকে ধাবিত হয়ে চলে আসছে। এটাকে অবস্ট্রাকশন করার জন্য আমরা প্ল্যান্টেশন প্রোগ্রামটা বা সাগরলতা প্ল্যান্টেশন প্রোগ্রামটা আমরা পরিচালনা করছি। গ্রিনহাউস এফেক্টের কারণে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ার সাথে মাটির উচ্চতা নেমে যাচ্ছে। তো সেই প্রেক্ষাপট যদি চলতে থাকে, আগামী 50 বছরের মধ্যে আমাদের একটা বৃহৎ একটা অংশ তলিয়ে যাবে পানিতে। সরকার সবকিছু একা পারবে না, এটা সবাইকে মিলে আগে আসতে হবে। আমরা এটা শুরু করলাম, আশা করি ভবিষ্যতে সবাই এটার সাথে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারবে। নৈসর্গিক সৌন্দর্যের আড়ালে আছে চাপা কষ্ট নিয়ে দিন পার করছেন দুর্গম পাহাড়ের বাসিন্দারা। বান্দরবানের রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের বাসিন্দাদের দৈনন্দিন পানির একমাত্র ভরসা ঝিরির পানি। দ্বীপ বা সাধারণ নলকূপ না থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ঝিরি বা নদীর ময়লা পানি রান্নাবান্না, গোসল ও খাবারের ব্যবহার করায় বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এ চিত্র দুর্গম পাহাড়ের পানি সংগ্রহের। বান্দরবানের থানচির দুর্গম রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের বাসিন্দাদের পানির একমাত্র উৎস পাহাড়ি নদী বা ঝিরি। পিছিয়ে থাকা এই জনপদের বাসিন্দাদের পানি সংগ্রহের জন্য পাড়ি দিতে হয় দুর্গম পথ। পানির সুব্যবস্থা না থাকায় ঝিরি বা মাটিতে গর্ত করার পর জমে থাকা পানি সংগ্রহ করেন। আর কেউ সরাসরি নদী থেকে মোটরের মাধ্যমে সংগ্রহ করা পানি ব্যবহার করেন রান্নাবান্না বা গোসলে। একই পানি সংগ্রহ করা হয় খাওয়ার জন্য। ঝিরি পানি খাইতে হয়, প্রচুর আমাদের অসুস্থ হয় পানি সমস্যার কারণে। বর্ষা মৌসুমে এসব ঝিরি আর নদীর পানি হয়ে ওঠে ঘোলা, থাকে ময়লা আবর্জনাও। ফলে দৈনন্দিন কাজে ময়লা পানি ব্যবহারে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। অভিযোগ, বছরের পর বছর নিরাপদ পানির দাবি জানিয়ে আসলেও স্থাপন করা হয়নি ডিপ টিউবওয়েল। নেই বিকল্প কোনো নিরাপদ পানির ব্যবস্থাও। এখানে আমাদের শুধু পানির প্রয়োজন। এখন দ্বীপ অথবা কোনো একটা ভালো একটা আমাদের সুরক্ষিত পানি একটা লাইন যদি হয় তাহলে আমাদের খুব উপকার। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ বা সুপেয় পানির ব্যবস্থা করা গেলে অনেকটাই কমে আসবে রোগবালাই। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের 7টা বরাদ্দ আছে। 7টা বরাদ্দগুলো আমরা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় যে ওইখানে যে এখন বর্তমানে যে ডায়রিয়ার যে প্রকোপটা কিছুটা হলেও উপকার হয়ে আসবে। রেমাক্রি ও তিন্দুর মতো দুর্গম জনপদে নিরাপদ পানির অভাব শুধু ভোগান্তি নয়, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পানিবাহিত রোগের ঝুঁকি আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সকালে নানি আটচরের ঘিলাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের পাশে বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়ছিলেন শতাব্দী চাকমা। হঠাৎ বাঁশটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা শতাব্দীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।